যখন সঙ্গী বানায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা মৌ রুই দাস ও ঝর্ণা রুই দাসের কলমে সিআইডি অফিসার অর্জুন সেনগুপ্ত সিরিজের প্রথম গল্পের দ্বিতীয় পার্ট। আজকের গল্পে কথকের ভূমিকায় থাকছে সাধ্যায়, গল্পের সূত্রধর আমি তনয় ঘোষ। তাহলে শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন লেখিকা মৌ রুই দাস ও ঝর্ণা রুই দাসের কলমে সিআইডি অফিসার অর্জুন সেনগুপ্ত সিরিজের প্রথম গল্পের দ্বিতীয় পার্ট, মাকড়সার চাল গল্পটি। আমাদের একান্ত অনুরোধ, গল্পটি তোমরা গল্পের মতো করেই গ্রহণ করবে। গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। যদিও সেটা হয়ে থাকে তাহলে নিছকই সেটি কাকতালীয় বা অনিচ্ছাকৃত। শুরু হচ্ছে মাকড়সার জাল গল্পটির দ্বিতীয় পার্ট। তোমাদের কাছে আরেকটি অনুরোধ, তোমরা অনেকে গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে ইউটিউব সাবস্ক্রাইব ফ্রি করলেও আমাদের ওই একটি সাবস্ক্রাইব অনেকটা মনোবল বৃদ্ধি করে। তাই গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা আগের পর্বে দেখেছিলাম সোমা বাড়ি ফিরে এসেছিল, তবে তার মামার বাড়িতে নয়, অর্জুনের বাড়িতে ছোটু আর সোমা দুজনেই থাকে। সোমরাজকে দেওয়া কথা অর্জুন রেখেছে, সোমার কোনো অযত্ন হতে দেয়নি। তবে রাতে অন্ধকার ঘরে সোমার কান্না অর্জুন শুনতে পায়, কিন্তু তাতে তার কিছুই করার থাকে না। ভালোবাসা হারানোর যন্ত্রণা অর্জুন বোঝে, তাই দাদা হলেও বোনের কষ্টটা সে মন থেকে অনুভব করে। সেদিনের পর থেকে সোমরাজের আর কোনো খবর পাওয়া যায়নি। ওদিকে পুলিশ বিপুলকে খুঁজেই চলেছে, কিন্তু বিপুলের কোনো খোঁজ নেই। শিশিরবাবুর মৃত্যুর জন্য যে বিপুল দায়ী ছিল সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। সোমার গলায় একটা চিপ ছিল, তার থেকেই প্রমাণ হয়েছে। তবে সেই চিপে কতগুলো হাসপাতালের ছবি, কিন্তু হাসপাতালের ছবি চিপে কেন আছে সেটা অর্জুন বুঝতে পারেনি। তবে এসব দেখে অর্জুনের ধারণা শুধুমাত্র কি বিপুল দায়ী শিশিরবাবুর মৃত্যুর জন্য, না এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র ছিল? আর থাকলেও সে ষড়যন্ত্র কি? বিপুল কেন মারল তার নিজের বাবাকে? কি উদ্দেশ্য ছিল বিপুলের? আর কে কে এর সাথে যুক্ত আছে? বিপুলের একার পক্ষে শিশিরবাবুকে খুন করা সম্ভব নয়। রাজু বলেছিল শহরে কিছু হচ্ছে, কিন্তু কি হচ্ছে? কোনো দল শহরে এসেছে, তারা কি চায় কিছুই কেউ জানে না। অর্জুন অনেক খোঁজ খবর চালিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো উত্তর খুঁজে পায়নি। এভাবে আরো কিছুদিন কেটে যায়। সোমা এখন অনেকটাই স্বাভাবিক। নিজের মনের কষ্টগুলো কারোর কাছে প্রকাশ করে না ঠিকই, কিন্তু তার চোখ দেখলে তার কষ্টটা ফুটে বাইরে বেরিয়ে আসে। একদিন সকালবেলায় সোমরাজের মা বাবা এসেছিল সোমাকে তাদের সাথে নিয়ে যেতে, কিন্তু সোমা তাদের সাথে যায়নি। ছেলেকে তারা ফিরে পায়নি। ছেলের যে কিছু একটা হয়েছে তা সোমরাজের বাবা মা জানে, তবে সে কথা সোমাকে বলেনি। এমনি একদিন রান্নাঘরে কাজ করার সময় সোমা মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার ডাকা হয়। ডাক্তার পরীক্ষা করে বলে সোমা প্রেগনেন্ট। সে খবর শুনে সবাই খুশি হয়েছিল, সোমা নিজেও খুশি হয়েছিল। তবে সোমরাজের কথা ভেবে আবার কান্নায় ভেঙে পড়েছিল। সোমার প্রেগন্যান্সির খবর সোমরাজের বাবা মা জানতে পারলে তারা আবার এসেছিল সোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু সোমা আর তাদের সাথে দেখাও করেনি, আর না কোনো কথা বলেছে। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। এমনি একদিন রিভু ফোন করে অর্জুনকে বলে, তোমার জন্য একটা খবর আছে। কি খবর? রাজুর খবর পাওয়া গেছে, তবে রাজু এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, কিন্তু কেন সেটা জানতে পারিনি। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছি ও এখন ওর মাসির বাড়িতে আছে, কলকাতায় নেই, বর্ধমানে আছে। তুমি কি যাবে? রাজুর সাথে কথা বলবে? দেখা তো করতেই হবে, কথা আছে ওর সাথে।
ও কি জানতে পেরেছিল সেটা আমার জানতেই হবে। আর লুকিয়ে বেড়াচ্ছে কেন? কি করেছে রাজু? আচ্ছা, তুই কোথায় আছিস? আমি এখন বাড়িতে আছি। কেন, কি হয়েছে? চল, বেরোতে হবে। তোর খবর ঠিক তো? একদম 100% শিওর। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বের হ, আমিও বেরোচ্ছি। মোড়ের মাথায় চলে আয়, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। ঠিক আছে। কিছুক্ষণ পর অর্জুন আর রিভুর দেখা হয়। গাড়িতে চেপে তারা বেরিয়ে যায়। সুজয়কে কিছুই বলে যায়নি, তবে সোমাকে বলেছে দুপুরের মধ্যে ফিরে আসবে। কিন্তু রিভু জানে না তারা কোথায় যাচ্ছে। সেটা অর্জুন রিভুকে বলেনি, তবে কিছুক্ষণের মধ্যেই সেটা রিভু বুঝতে পেরে যায়। ওরা বর্ধমান যাচ্ছে রাজুর খোঁজে। ও এটা এতদিন বর্ধমানে লুকিয়ে কি করছে সেটাই খুঁজে বের করতে হবে। ঘণ্টা খানেকের মধ্যে তারা বর্ধমানে পৌঁছে যায়। রিভুর কথা মতো রাজু আছে তার মাসির বাড়িতে, তাই ওরা সোজা যায় রাজুর মাসির বাড়িতে। গিয়ে সেখানে রাজুর খোঁজ করলে রাজুর মাসি বলে, রাজু এখানে নেই। রাজুর মাসির কথা শুনে অর্জুন রিভুর দিকে তাকায়, আর তখনই রিভু বলে উঠল, এই মহিলা মিথ্যে কথা বলছে অর্জুনদা। আমার খবর একেবারে পাক্কা, রাজু এখানেই আছে। আচ্ছা, তাহলে তো অন্য উপায় বের করতেই হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বেঁকাতে হয় সেটাই অর্জুন খুব ভালো করে জানে। আমি রাজুকে নিয়ে আসছি, তুই গাড়িতে গিয়ে বস। আচ্ছা ঠিক আছে। এরপর আর কোনো কথা না বলে অর্জুন ঘরের ভেতরে চলে যায়। ওদিকে রাজুর মাসি এক নাগাড়ে বলতেই থাকে, এখানে নেই রাজু, এখানে নেই। আরে বলছি নেই, এরকম ভাবে ঘরের মধ্যে ঢুকে পড়ছো কেন? আরে আরে আমার ঘরে কেউ নেই। আরে বললাম তো কেউ নেই, রাজু নেই এখানে। মাসিমা, আমি জানি তো, কিন্তু আমি নিজে একবার দেখে নিই, তাহলে আমার বিশ্বাস হয়ে যাবে। কি বলুন তো, ওই লোকের কথা আমার ঠিক বিশ্বাস হয় না। কিন্তু আমি বলছি তো আমার ঘরে কেউ নেই। আহা, আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? আমি তো টুক করে দেখি, আবার টুক করে বেরিয়ে আসবো। ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে লম্বা লম্বা পা ফেলে অর্জুন ভেতরের ঘরে চলে যায়। চারিদিক খুব ভালো করে দেখতে লাগলো। প্রথম 2-3টে ঘর খুঁজে কিছুই দেখতে পেল না, তবে পরের ঘরে দেখতে পেল একটা ছেলে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। কাছে গিয়ে চাদর টেনে দিতেই রাজু বলে উঠল, কে বে? তোর বাপ বে। চোখের সামনে অর্জুনকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজুর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, তাও একটু তুতলিয়ে বলে উঠল, তো তুই? হ্যাঁ আমি, চল আমার সাথে। আমি কোথাও যাব না। যেতে তো তোকে হবেই। দেখ, এইভাবে কিন্তু তুই আমাকে নিয়ে যেতে পারিস না। আমি কি পারি আর কি পারি না সেটা তুই ভালো করেই জানিস। তোর ভাষায় বলছি, শোন, আমার মটকা গরম হলে কিন্তু আমি কাউকেই ছাড়ি না, জানিস তো। বললাম তো আমি যাব না। ওই, তোকে কি আমি জিজ্ঞাসা করেছি নাকি, না তোর অনুমতি নিয়েছি? তাই কোনো কথা নয়, ঠিক আছে, চল আমার সাথে। রাজু যখন দেখলো অর্জুন তার কোনো কথাই শুনছে না, তখন রাজু কোমরের পেছন থেকে ছুরিটা বের করে অর্জুনের দিকে তাক করে থাকে। আর তাই দেখে অর্জুন একটু অল্প হেসে বলে উঠল, তুই এইসব নিয়ে আমার সাথে মারপিট করবি? পারবি? চল চল চল, তাহলে শুরু করি, চ। কি বলিস? হ্যাঁ। এই বলে অর্জুন রাজুর কথা বলার মাঝখানেই যখন রাজু একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল, তখনই রাজুর হাত মুচড়ে ধরে অর্জুন। ছুরিটা হাত থেকে পড়ে যায়। তারপর কাঁধের কাছে একটা জোরে চাপ দিতেই রাজু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ওই দেখে রাজুর মাসি চিৎকার করে উঠল আর বলল, কি হলো গো ছেলেটার? ওই কে কোথায় আছো? বেরিয়ে এসো একটু। ছেলেটাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। বাঁচাও, আমাদের বাঁচাও। রাজুর মাসির কথা শুনে অর্জুন রাগী চোখে ওনার দিকে তাকাতেই রাজুর মাসি চুপ করে দাঁড়িয়ে যায়। তখনই অর্জুন বলে উঠল, বেশি চিৎকার করলে আপনাকেও অজ্ঞান করে তুলে নিয়ে যাব। অর্জুনের কথা শুনে রাজুর মাসি আর কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সবকিছু দেখতে লাগলো।
রাজুকে কাঁধের ওপর তুলে নিয়ে অর্জুন তার গাড়ির সামনে দাঁড়ালে রিভু বলে উঠল, কি হয়েছে অর্জুনদা? রাজুর এমন অবস্থা, মরে গেল নাকি? মরেনি, তবে আমার কথা না শুনলে মরবে। চল, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। এরপর অর্জুন রাজুকে তার গাড়ির পেছনের দিকে শুইয়ে গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে গেল। রাত তখন গভীর। একটা অন্ধকার ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে রাজু। আস্তে আস্তে জ্ঞান ফিরতেই চোখ খুলে সামনের দিকে তাকায়। ঘরটা অন্ধকার থাকার জন্য সে কিছুই দেখতে পাচ্ছে না। তখন রাজু বলে উঠল, এই এই কোন শালা আমাকে তুলে নিয়ে এসছিস এখানে? সাহস থাকলে আমার সামনে আয়, দেখি কত বুকের পাটা আছে। রাজুর কথাগুলো শেষ হতেই অন্ধকার ঘরের মধ্যে কেউ জুতোর শব্দ করে ঘরের ভিতরে এলো। রাজু একটু নড়ে চড়ে উঠল, আর তখনই অর্জুন বলে উঠল, বুকের পাটানা থাকলে কি আর পুলিশের চাকরি করতাম? এই রিভু, ঘরের আলোটা জ্বেলে দে তো। অর্জুনের কথা মতো রিভু ঘরের আলো জ্বেলে দিল। হঠাৎ করে আলো জ্বলে ওঠার জন্য রাজু নিজের চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর আস্তে আস্তে চোখ খুলে সামনের দিকে তাকালো। দেখতে পেল অর্জুন আর রিভু দাঁড়িয়ে আছে। রাজু তখন বেশ জোর গলায় বলে উঠল, আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? তোর সাথে গল্প করতে। অর্জুনের কথা শুনে রাজু অর্জুনের দিকে তাকিয়ে রইলে অর্জুন বলে উঠল, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে যখন বিশ্বাস হচ্ছে না তখন বুঝতে পারছিস নিশ্চয়ই যে তোর সাথে গল্প করার জন্য এখানে তুলে নিয়ে আসিনি। তো সেটাই তো আমি জানতে চাইছি, যে আমাকে কেন এখানে তুলে এনেছিস? আরে বোকা চোখ! বাকি কথাটা আর বলতে পারল না। তার আগেই রিভু বলে উঠল, অর্জুনদা, মুখের ভাষা সামলাও। ভালো কথা কি আর শোনে এরা? শোনে না। আর তাই তো মুখটা আমার খালি করতেই হয়। ছাড় ওসব কথা রাজু, এখন তোকে যে কথাটা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। আমি কোনো কথার উত্তর দেব না। এই 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 রাজু, তাহলে শোন, তোকে যদি আজ আমি তুলে নিয়ে না আসতাম তাহলে তুই এতক্ষণে কেওড়াতলা শ্মশানে থাকতিস। ইহজগতে মায়া কাটিয়ে কখন তোকে বৈতরণী পার করে দিত তুই নিজেও বুঝতে পারতিস না। আসলে তুই কোথায় আছিস, স্বর্গে না মর্তে, বুঝেছিস? অর্জুনের কথা কিছুই বুঝতে পারছে না রাজু, তাই জিজ্ঞাসা করলো, কি বলতে চাইছিস? দেখ, আজকে তোকে মারার কথা ছিল, কিন্তু কারা তোকে মারতে চায় আমি সেটা জানি না। আমার কাছে যখন খবর আসে তখন আমি তোকে ওখান থেকে নিয়ে আসি, না হলে তুই এতক্ষণে মরে ভূত হয়ে যেতিস। তোর কোনো কথা আমার আর বিশ্বাস নেই। সে তো আমি জানতাম, আর তার জন্যই প্রমাণ। নে, তোর মাসিকে ফোন কর আর জিজ্ঞাসা কর তুই ওখান থেকে চলে আসার পর কেউ তোর খোঁজ নিয়েছে কিনা, বাড়িতে ঢুকে সবকিছু জিনিস নষ্ট করে দিয়ে গেছে কিনা। নে, জিজ্ঞাসা কর। কথাটা শুনে রাজু একটু ভাবল। তারপর অর্জুনের হাত থেকে ফোনটা নিয়ে ওর মাসিকে ফোন করলো। ও বাস থেকে মাসি কি বলল সেটা শোনা গেল না, তবে রাজুর কথা ছিল এমনি, হ্যাঁ হ্যাঁ মাসি, আমি ভালো আছি। আচ্ছা, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করছি, তার উত্তর দাও। বলছি, ওখান থেকে চলে আসার পর আবার কোনো লোকজন গিয়েছিল আমার খোঁজে? আচ্ছা, তাই নাকি? তা কি বললো ওরা? কিছু না? তাহলে শুধু শুধু কেন খুঁজছে? সে ব্যাপারে কিছু বলেছে তোমাকে? আচ্ছা ঠিক আছে। কি বললে তুমি? ঘরের জিনিস সব ভেঙে দিয়ে গেছে? তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের সব ব্যবস্থা করে দেবো। এখন রাখছি, বুঝলে? হ্যাঁ, আমি ভালো আছি। না না, কোনো অসুবিধা হয়নি। ওরা আমার বন্ধু। আসলে অনেকদিন কোনো খোঁজ খবর পাইনি আমার, তাই ওরা আমার সাথে একটু মজা করছে। তুমি চিন্তা করো না। আর মাঝে যদি তারা আবার আসে তাহলে আমাকে বলবে, এই নাম্বারে ফোন করবে, কেমন? আমার ফোনটা এখন বেশ কদিন বন্ধ আছে, তাই বলছি। হ্যাঁ মাসি, আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ফোন কেটে রাজু অর্জুনের দিকে তাকিয়ে থাকে। তখন অর্জুন বলে উঠল, কি হলো? আমি ঠিক কথা বলেছি তো? রাজু চুপ করে বসে থাকে। রিভু বলে উঠল, অর্জুনদা, তুমি কি আর ভুল কথা বলতে পারো? ঠিক কথাই বলেছো, তাই তো রাজু চুপ করে বসে আছে। আমি সব সময় ঠিক কথাই বলি, কেউ আমার কথা বিশ্বাস না করলে আমি আর কি বা করতে পারি বল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশি নাটক করতে হবে না। কি জন্য আমাকে এখানে তুলে আনা হয়েছে সেটা বল। বললাম তো কারণটা।
আমি কিন্তু এতটাও বোকা নয় যে কেউ আমাকে মারবে আর সে কথা জানতে পেরে তুই আমাকে এখানে তুলে নিয়ে আসবি। কি কারণে আমাকে এখানে এনেছিস সেটা বল, না হলে আমি মরলেও আর যাই হয়ে যাক আমাকে বাঁচাতে অর্জুন যাবে না, এটা আমি খুব ভালো করেই জানি। তাই বাজে কথা না বকে আসল কথাটা বল। এই জন্যই তোকে এত ভালো লাগে। আবার বাজে কথা? আচ্ছা ঠিক আছে বলছি, তাহলে বল সোমাকে কারা তুলে নিয়ে গিয়েছিল সেটা তুই জানতিস তো? অর্জুনের কথা শুনে রাজু চুপ করে থাকে। অর্জুন আবার বলল, বল তুই জানতিস, তোর দলের লোকেদের সাথে কথা বলেছি, তুই কিছু তো একটা জানতে পেরেছিলি আর সেই জন্যই তুই গা ঢাকা দিয়েছিলি, তাই না? দেখ দেখ মিথ্যে কথা একেবারেই বলবি না, আমি কিন্তু সবটা জানি। তাই বল শহরে কারা এসেছে, নতুন কি হচ্ছে বল আমাকে। চুপ করে থাকার কোনো লাভ নেই কিন্তু, কারণ আমি এটা বুঝে গেছি যে তুই এমন কিছু জানতে পেরেছিস আর তার জন্য তোকে মারার লোক ঘুরে বেড়াচ্ছে। এখন সত্যি কথাটা বল, তাহলে হয়তো আমি তোকে বাঁচাতে পারবো। আর তুই খুব ভালো করে জানিস আমি ছাড়া তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই বলছি যা জানিস বলে দে। আসলে সোমার মামির কাছে আমি খবর পাই যে সোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমার মামি ভেবেছিল হয়তো আমি কোথাও সোমাকে লুকিয়ে রেখেছি, সাথে ওর বরকেও। কিন্তু আমি যখন বলি যে আমি এসব কিছু জানিই না, তখন মামি আমাকে সোমার খোঁজ করতে বলে। সেই মতো আমি সোমার খোঁজ চালাই। তারপর আমি যেটা জানতে পারি সেটা খুব আশ্চর্য ঘটনা। কি ঘটনা? দেখ, আমি কিন্তু পাড়ার মস্তান, পাড়ার দোকান থেকে হপ্তা তুলি। মানছি আমি ভালো লোক নই, কিন্তু তা বলে আমি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবন নষ্ট করি না। কি বলতে চাইছিস? দেখ, আমি যেটুকু খবর পেয়েছিলাম তাতে শহরে কিছু বাইরের দেশের লোক এসেছে, সম্ভবত নাইজেরিয়ার লোক, কিন্তু জানি না তারা কোথায় আছে সেটাও আমি জানি না। তবে তারা ড্রাগের ব্যবসা করে। এই শহরে কিছু নামজাদা লোক এই কাজের সাথে যুক্ত রয়েছে, নতুন ব্যবসা শুরু করেছে, তাও আবার স্কুল কলেজের ছেলে মেয়েদের সাথে। একজন ছেলে খোঁজ পেয়ে যাচ্ছে ড্রাগ কোথায় পাওয়া যাচ্ছে, আর পুলিশ তারপর থেকে তার খোঁজ পাচ্ছে না। ইয়ার কি হচ্ছে? কেন, তুই তো পুলিশ, তুই জানিস না? এসব কিচ্ছু তুই জানিস না? সব জেনেও তো চুপ করে আছিস কেন বলতো? কারণ তোরা নেতাদের চামচা, ওরা যা বলবে তোদের তাই করতে হবে। আর কিছু? না না, আমি আর কিচ্ছু জানি না, যা বলার সব বলে দিয়েছি। আমি এতটাই জানতাম, এবার দেখি তুই কি করতে পারিস। তুই তো জানিস শিশির বাবু খুন হয়েছে? হ্যাঁ জানি। কে খুন করিয়েছে জানিস? না, কে করিয়েছে? ওনার নিজের ছেলে। বাহ, ভালো খবর তো, নিজের ছেলেই বাবাকে খুন করে দিয়েছে। আর তোদের পুলিশ কি করছে? বসে বসে আঙুল মটকাচ্ছে। একদম বাজে কথা নয়। হ্যাঁ, আমি বললেই তো সেটা বাজে কথা, আর তোদের মুখে তো সেটা ফুল চন্দন ফোটে। যা যা, তোদের ক্ষমতা আমার জানা আছে, কিচ্ছু করতে পারবি না তোরা, যা। আমি পারবো, দেখে নিস। শোন একটা কথা, তুই এখানেই থাকবি আর বাইরে একদম বের হবি না, কারণ তোকে মারার জন্য অনেক লোক ঘোরাঘুরি করছে। তুই ওদের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিস, তাই তোকে হাতের কাছে পেলে মেরে ফেলতে পারে। তাই তুই এখানেই থাক। কিন্তু কদিন? বলতে পারছি না, তবে তাড়াতাড়ি আমি সব কিছু সমাধান করব। এই বলে অর্জুন চলে যায়, সঙ্গে রিভুকে নিয়ে যায়। বাইরে বেরিয়ে এসে রিভু অর্জুনকে জিজ্ঞাসা করে, অর্জুনদা, সত্যিই কেউ রাজুকে মেরে ফেলতে চায়? আমরা ওকে নিয়ে আসার পর কোন লোক কি গিয়েছিল রাজুর খোঁজোর মাসের কাছে? রিভুর কথা শুনে অর্জুন চুপ করে থাকলে রিভু আবার বলে উঠল, কি হলো বলো। তোর কি মনে হয়? আমার তো মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। কিরকম? দেখো অর্জুনদা, তুমি যদি জানতে যে রাজুকে মারতে লোক আসবে, তাহলে আগে গিয়ে রাজুকে নিয়ে আসতে না। লোকগুলোকে আসার পর তাদের মেরে তাদের বসের কথা জানতে, তারপর রাজুকে নিয়ে আসতে। বিপুলের ব্যাপারে আমাদের কাছে কোনো খবর নেই, তাই ওরা যদি বিপুলের লোক হতো তাহলে তাদের কাছেই তুমি বিপুলের খোঁজ বের করতে, কিন্তু তুমি ওদের ধরলে না। তারপর তুমি বলছো তুমি নাকি জানতে যে রাজুর ওপর অ্যাটাক হবে, আর সব কিছু জেনে তুমি কিছুই করলে না। না, এই ব্যাপারটা আমার ঠিক হজম হচ্ছে না, তাই সত্যি করে বলো। হ্যাঁ, রাজুকে মিথ্যে কথা বলেছি। যারা ওর মাসির বাড়িতে গিয়েছিল তারা আমারই লোক। রাজুকে বিশ্বাস না করালে রাজু আমাদের এত কথা বলতো না, তাই আমি আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিলাম। জিও অর্জুনদা, তুমি পারো বটে। তবে রিভু, আমাদের এখন অনেক কাজ। প্রথমত বিপুলকে খুঁজে বার করতে হবে,
আর সোমার গলায় যে চিপটা ছিল তাতে বিপুল যে তার বাবাকে খুন করেছে তা প্রমাণিত হলেও বাকি আরও কিছু হাসপাতালের ছবি ছিল। এখন হাসপাতালের ছবিগুলো সেখানে কেন ছিল সেটা তো কোনো কারণ আমি খুঁজে পাইনি। সেগুলো আমাদের খুঁজে বার করতে হবে। চল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এরপর অর্জুন তার বাড়ি চলে আসে, রিভুও তার বাড়ি ফিরে যায়। সুজয় অর্জুনকে জিজ্ঞাসা করে, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? কোনো খবর নেই। ফোনটা বন্ধ রেখেছিস কেন? চিন্তা হয় না বুঝি আমাদের? একটা কাজে বেরিয়েছিলাম আর তারই জন্য ফোনটা বন্ধ রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, সোমা আর ছোটু কোথায়? বাড়িতেই আছে। এরই মধ্যে অর্জুনের গলা পেয়ে ছোটু অর্জুনের সামনে এসে দাঁড়ায় আর বলে, তুমি কোথায় ছিলে অর্জুনদা? আমি একটু কাজে বেরিয়েছিলাম। কেন, কোনো দরকার ছিল? না, এমনি জিজ্ঞাসা করছি। আচ্ছা ঠিক আছে, বলছি সোমা কোথায়? দিদি তো নিজের ঘরে আছে। খেয়েছে? না, কিছু খাইনি, তুমি এলেই খাবে বলেছে। ঠিক আছে ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি, একসাথে আমরা খেতে বসবো। সুজয়, খাবার ব্যবস্থা কর। ঠিক আছে। এরপর সবাই একসাথে খেতে বসলো। বিকেলের দিকে অর্জুন আবার একটু বেরিয়েছিল, তবে রাত হওয়ার আগেই আবার বাড়ি ফিরে এসেছিল। এইভাবে 3 দিন কেটে যায়। অর্জুন অনেক খোঁজ খবর নিয়েও কোনো খবর পায়নি বিপুলের। রিভু নিজের মতো খোঁজ খবর নিচ্ছে। রাজুকে গোপন জায়গায় রাখা হয়েছে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা অর্জুন করে দেয়। প্রতিদিন একবার করে গিয়ে রাজুর সাথে দেখা করে আসে। এরপর একদিন রাতের বেলায় বাড়ি ফেরার সময় রিভু দেখে একটা মেয়ে ছুটতে ছুটতে তার কাছে এসে দাঁড়ায়। তারপর রিভুর হাতে একটু প্যাকেট ধরিয়ে দিয়ে অন্ধকার রাস্তার মধ্যে মেয়েটি কোথায় যেন হারিয়ে যায়। রিভু বুঝতে পারে না আসল ব্যাপারটা কি। তবে মেয়েটি চলে যাওয়ার পর রিভু প্যাকেট খুলে দেখে তার মধ্যে একটা সিডি আছে, কিন্তু সিডি কেন সেটা বুঝতে পারে না। রিভু খুব অবাক হয়। রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকাল হতে রিভু যায় অর্জুনের সাথে দেখা করতে। অর্জুন জিজ্ঞাসা করে, কি রে, কোনো খবর আছে? না, কোনো খবর নেই। আমি তো অনেক খোঁজ খবর নিলাম, কিন্তু বিপুলের কোনো খবর নেই। জানি না বেটা কোথায় লুকিয়ে বসে আছে। আমি তো বুঝতে পারছি না ও বেটা কোথায় থাকতে পারে। টিভি নিউজ চ্যানেলে তারপর এত খবর দেখাচ্ছে ওর নামে। কেউ তো দেখে থাকলে খবর এতক্ষণে এসে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা, আমি দেখছি। আমাকে একবার অফিস যেতে হবে, অনেকদিন অফিস যাইনি। এসিপি স্যার আমাকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে। অর্জুন এসিপি স্যারের সাথে দেখা করতে যায়। বিকেলের দিকে অর্জুন বাড়ি ফিরে এসেছে। বাড়িতে ফিরে সবে বসেছে এমন সময় রিভু দৌড়াতে দৌড়াতে এসে বলে উঠল, সুজয়দা, অর্জুনদা কোথায় আছে? বাড়িতে আছে? হ্যাঁ আছে তো, সবে ফিরেছে। আচ্ছা। এই বলে রিভু আবার দৌড়ে ঘরের মধ্যে চলে যায়। অর্জুনের ঘরে গিয়ে বলে উঠল, অর্জুনদা, অর্জুনদা। বাথরুম থেকে বেরিয়ে এসে অর্জুন বলে উঠল, কিরে, কি হয়েছে, এত ভাবাচ্ছিস কেন? অর্জুনদা, আজ আমি রেল লাইন দিয়ে বাড়ি ফিরছিলাম। কি? আমি জানি তুমি আবার সেই একই কথা বলবে, কিন্তু এখন ওই বিষয়ে কথা বলো না। আমি তোমাকে খুব জরুরি কথা বলতে এসেছি, সেটা বলতে দাও। আর আমি যদি রেল লাইন দিয়ে না আসতাম তাহলে একটা জরুরি কথা তুমি জানতেই পারতে না। যাই হোক, তুই আমাকে কথা দে আর কোনোদিন রেল লাইন দিয়ে আসবি না। আচ্ছা বেশ, কিন্তু এবার আমার কথাটা তো শোনো। হ্যাঁ বল। তাহলে শোনো, আজ যখন আমি রেল লাইন দিয়ে আসছিলাম তখন একটা জায়গায় দেখলাম অনেক ভিড়। সামনে এগিয়ে গিয়ে বুঝতে পারলাম কেউ ট্রেনে কাটা পড়েছে। তারপর যাকে দেখলাম, তুমি বিশ্বাস করবে না আমি কাকে দেখেছি। কাকে? বিপুলকে নয় তো? না, তবে ও বেটা মরলে আমি এইভাবে তোমাকে খবর দিতে আসতাম না। তাহলে আবার কি? তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কাল আমি যখন বাড়ি ফিরছিলাম তখন একটা মেয়ে ছুটে আমাকে একটা প্যাকেট দিয়ে চলে যায়। মেয়েটা খুব ভয় পেয়েছিল মনে হলো তাকে দেখে। তবে কাকে ভয় পাচ্ছিল সেটা আমি জানি না। সে কথা জিজ্ঞেস করার আগেই তো মেয়েটা ছুটে চলে গেল। তো কি হয়েছে? আরে মেয়েটা কিসের প্যাকেট দিয়েছিল? বলছি, মেয়েটা আমাকে এই প্যাকেটটা দিয়েছিল। কি আছে?
একটা সিডি। সিডি? কই দেখি। তারপর রিভু সেই সিডিটা অর্জুনের হাতে ধরিয়ে দেয়। অর্জুন ভালো করে সেটা দেখল, তারপর বলল, কি আছে সিডিতে? সেটা তো আমি জানি না। মেয়েটাকে চিনিস? না। সে কি, তাহলে এখন এতে কি আছে কি করে জানবো? এটা কি দেখা ঠিক হবে? বলছি, মেয়েটা কিছু বলে যায়নি? কি বলে যাবে? এটাই যে মেয়েটা আবার কবে এটা নিয়ে যাবে। সেটা আর সম্ভব নয়, কারণ রেল লাইনে যে কাটা পড়েছে সে আর কেউ না, কাল রাতের ওই মেয়েটাই ছিল। কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি, তুমি খবর নিয়ে দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি সেই খবর নিয়ে নেব। তাহলে তুই এখন কি বলছিস, এই সিডিটা চালু করে দেখবো? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি, তুমি খবর নিলেই জানতে পারবে। হ্যাঁ, আমার মনে হয় মেয়েটাকে খুন করা হয়েছে, কারণ কাল রাতে মেয়েটাকে দেখে আমার মনে হয়েছিল মেয়েটা কাউকে দেখে ভয় পেয়েছে আর তার হাত থেকে বাঁচার জন্যই ওইভাবে দৌড়ালো। আচ্ছা তাহলে এই সিডিটা চালু করছি। এমন সময় সুজয় ঘরের মধ্যে প্রবেশ করলো আর বলল, কি হয়েছে? কিছু না, একটা কথা ছিল। বলছি, সোমা আর ছোটু কোথায় রে? ওরা তো বাইরে আছে। আচ্ছা তুই ওদের একটু দেখে রাখ, একটা জরুরি কাজ আছে, পরে আমি তোকে সব বলবো। তাই এখন এই ঘরে কাউকে আসতে দিবি না। আরে কেন, কি হয়েছে সেটা তো বলবি। বলবো, তবে এখন না। তুই দেখবি যেন সোমা আর ছোটু বেশি চিন্তা না করে। সোমার এই অবস্থা চিন্তা করা ঠিক না, তাই বলছি। আচ্ছা ঠিক আছে। সুজয় বেরিয়ে গেলে অর্জুন সিডিটা চালু করলো। সিডি চালু হতেই রিভু আর অর্জুন দেখতে পেল একটা ঘরের মধ্যে কিছু লোক কাজ করছে। তাদের মুখে মাস্ক আছে, তাই মুখগুলো চেনা যাচ্ছে না, তবে তাদের কথা শোনা যাচ্ছে। প্রথম দিকে কথাগুলো স্পষ্ট ছিল না, তবে পরে যেটুকু কথা শুনতে পেল তাতে বুঝতে পারলো যারা কাজ করছে তারা কোনো সাধারণ কাজ করছে না, তারা ড্রাগ প্যাকেট করে বাইরে কোথাও পাচার করার কাজ করছে। ব্যাপারটা বুঝতে পেরে রিভু আর অর্জুন দুজনের মুখের দিকে তাকালো, তবে জায়গাটা বুঝতে পারলো না। বেশ কিছুক্ষণ ভিডিওটা খুব ভালো করে দেখার পর বুঝতে পারলো যারা কাজ করছে তারা সবাই ডাক্তারের পোশাক পরে আছে, গলায় স্টেথোস্কোপের মতো কিছু একটা আছে। পাশে দেখলো কিছু টেডি বিয়ার ওখানে কি করছে? তাহলে কি টেডি বিয়ারের মধ্যে ড্রাগ পাচার করছে? আরও মনে মনে দুজনেই ভাবলো এরা কি সত্যি ডাক্তার? আর যদি হয় তাহলে কি এরা বুঝতে পারছে না এরা কি করছে? এইসব দেখে অর্জুন বলে উঠল, রিভু, এরা যে খারাপ কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু জায়গাটা বুঝতে না পারলে তো আমরা কিছুই করতে পারবো না। হঠাৎ করে রিভু বলে উঠল, অর্জুন দা দেখো, টেডি বিয়ারগুলোর মধ্যে ওরা কিছু করছে। কি করছে? ঠিক মতো বুঝতে পারছি না, তবে টেডি বিয়ারের মধ্যে কিছু করলো। ভিডিওটা স্পষ্ট নয়, খুব নড়ছে। ড্রাগের প্যাকেট রাখলো কি? না, সেটা তো মনে হলো না। এর কথা তুই এখন তোকে বলবি না, বুঝলি? আমি দেখছি ব্যাপারটা, ভিডিওটা আমার কাছে রাখছি এখন। তবে মনে হচ্ছে মেয়েটা অনেক কিছু জেনে গিয়েছিল, তাই হয়তো তাকে সরিয়ে দিয়েছে। তুই সাবধানে থাকবি, কাল তোকে কেউ দেখেনি তো? না না, কাল আমাকে কেউ দেখেনি। তুই ঠিক জানিস তো? আমি তো তখন ওখানেই কাউকে দেখিনি। যা, এখন তুই বাড়ি যা। রিভু বাড়ি ফিরে যায়। অর্জুন অনেক খোঁজ নেয় কিন্তু কোনো কিছুরই কোনো খবর পায়নি। মেয়েটির ব্যাপারেও খোঁজ নিয়েছে কিন্তু তারও কোনো খোঁজ পাওয়া যায়নি। তার নাম কি, কোথায় বাড়ি, কিছুই জানা যায়নি। এমনি একদিন অর্জুনের কাছে ফোন আসে। জিকে হাসপাতালে আগুন লেগে গিয়ে বেশ কয়েকজন মারা গিয়েছে। খবর পাওয়ার সাথে সাথে অর্জুন সেখানে যায়। গিয়ে দেখতে পায় সেখানে অনেক লোক জড়ো হয়েছে, সাথে মিডিয়ার লোকজনও আছে। মিডিয়ার লোক অর্জুনকে প্রশ্ন করতে গেলে অর্জুন তাদের কোনো কথার উত্তর না দিয়ে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে জানতে পারলো হাসপাতালের এই দিকটা বেশ কয়েক মাস বন্ধ আছে, তার কারণ এদিকে কাজ চলছে। কিন্তু তারই মাঝে এই বন্ধ ঘরের মধ্যে এতগুলো লোক কোথা থেকে এলো সেই ব্যাপারে কেউ কিছু জানে না। হাসপাতালের সুপারকে প্রশ্ন করলে সেও কিছু বলতে পারে না। ডেড বডিগুলো প্রায় পুড়ে গিয়েছে, চেনার কোনো উপায় নেই। আগুন নেভানো হয়েছে কিন্তু সেই ঘরের কাউকে বাঁচানো যায়নি। ডেড বডি এখনো সেই ঘরেই আছে। পুলিশ আসার পর পুলিশের অনুমতি নিয়ে এক একটা ডেড বডি সেই ঘর থেকে বের করে আনা হয়। মোট 7টা বডি বের করা হয়।
সব বডিগুলি পুড়ে গিয়েছে, শুধু একজনের শরীরের ওপরের অংশটা পুড়ে গিয়েছে, শরীরের নিচের অংশটা পুড়ে যায়নি। অর্জুন সামনে গিয়ে সেই বডিটা দেখতে শুরু করলো। প্যান্টের এদিক ওদিক দেখে একটা আই কার্ড খুঁজে পায়, তবে সেই আই কার্ডের অর্ধেক পুড়ে গিয়েছে, আর অর্ধেক যেটুকু এখনো দেখা যাচ্ছে তাতে যার নাম দেখলো তা দেখেই তো অর্জুন পুরো অবাক। লেখা আছে বিপুল সেনগুপ্ত। মনে মনে ভাবলো তাহলে কি এটা বিপুলের বডি? মনের মধ্যে অনেক প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু কোনোটারই কোনো উত্তর অর্জুন খুঁজে পাচ্ছে না। বডিগুলো পরীক্ষা করার জন্য হাসপাতালের অন্য রুমে নিয়ে যাওয়া হলো। ফরেনসিক ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছে, তারা বডিগুলো পরীক্ষা করতে শুরু করেছে। তারপর অর্জুন বাড়ি ফিরে আসে। রিভু খবর পেয়ে অর্জুনের সাথে দেখা করতে আসে। অর্জুন রিভুকে বলে, রিভু, আবার মনে হয় বিপুল মারা গেছে। সেটা তুমি কিভাবে শিওর হচ্ছ? বডিগুলো তো চেনাই যায়নি। হ্যাঁ, সে চেনা যায়নি, তবে একটা আই কার্ড পাওয়া গেছে, যার অর্ধেকটা আছে, অর্ধেকটা পুড়ে গেছে, আর তাতেই আমার মনে হচ্ছে ওই বডিটা বিপুলের। বডি চেনা যাচ্ছে না শুধু আই কার্ডের নাম দেখে? তার উপর আই কার্ডটা সম্পূর্ণ নয়, অর্ধেক আছে, বাকিটা পুড়ে গেছে। আর সেটা দেখে তুমি নিশ্চিত কিভাবে হচ্ছ যে ওটা বিপুলের ডেড বডি? জানি না, তবে আবার মনে হচ্ছে। আচ্ছা, বাকি বডিগুলো কার, সেই ব্যাপারে কিছু জানতে পারলে? না, এখনো জানা যায়নি, ফরেনসিক ডিপার্টমেন্ট পরীক্ষা করছে, আর এলেই আমি তোকে জানাবো। আচ্ছা বেশ, তাহলে এখন আমি আসছি। হ্যাঁ, সাবধানে যা, আর সবসময় চোখ কান খোলা রাখবি। হ্যাঁ, আমি সাবধানে থাকবো, আর সব সময় চোখ কান খোলা রাখবো, চিন্তা করো না। পরের দিন ফরেনসিক ডিপার্টমেন্ট পুড়ে যাওয়া বডির রিপোর্ট বের করে। এসিপি স্যার এই কেসের তদন্তের ভার অর্জুনকে দিয়েছে, তাই অর্জুন হাসপাতালে যায়। সেখানে গিয়ে জানতে পারে এক চাঞ্চল্যকর তথ্য। ডাক্তার বলে 7টা বডির মধ্যে 6টা বডি আগুনে পুড়ে মারা গিয়েছে, আর একজনকে খুন করা হয়েছে। সেটা শুনে অর্জুন ভারী অবাক হয়। অর্জুন প্রশ্ন করে, আগুন লাগলো কিভাবে সেটা জানা গেছে? আর কি বলছেন আপনি ডাক্তার? একজনকে খুন করা হয়েছে মানে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, একজনকে খুন করা হয়েছে, তবে আগুন কিভাবে লাগলো সেটা জানা যায়নি। আচ্ছা, তা কিভাবে বুঝলেন যে একজনকে খুন করা হয়েছে? বলছি, এই যে 7টা বডি আপনারা সংগ্রহ করেছিলেন, তার মধ্যে 6টা বডির ফুসফুসে ধোঁয়া পাওয়া গেছে, শুধু একটা বডির ফুসফুসে কোনো ধোঁয়া নেই। আর তার মানে তার মৃত্যু আগুন লাগার আগেই হয়েছে। মৃত্যু আগে হওয়ার জন্য ফুসফুস কাজ করেনি। আর তাছাড়াও তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথায় ভারী কোনো বস্তু দিয়ে সজোরে আঘাত করা হয়েছিল, আর তার জন্যই ওনার মৃত্যু হয়েছে। তাহলে বলছেন একজন ব্যক্তিকে খুন করা হয়েছিল। আচ্ছা, সেটা কোন বডিটা? হ্যাঁ, যে বডিটার অর্ধেকটা শরীর পুড়ে গিয়েছিল, বাকিটা পুড়েনি, তাকেই খুন করা হয়েছিল। আচ্ছা, তাহলে তো ভারী মুশকিল। এখন আবার কি খুন করলো আর কাকে খুন করলো? আমি যাকে ভাবছি তাকেই কি খুন করলো? ওটা কি বিপুলের বডি? কি করে বুঝবো? ওনার বাড়ির কেউ আছে তাহলে? ডিএনএ রিপোর্ট করে শিওর হতে হবে। হাসপাতাল থেকে অর্জুন বেরিয়ে বাড়ি এলো। রিপুকে ফোন করে আসতে বলল। সুজয় অর্জুনকে দেখে জিজ্ঞাসা করলো, কিরে, কি খবর? আর খবর, ডাক্তার বলছে যে 7টা বডি পাওয়া গেছে, তার মধ্যে একজনকে নাকি খুন করা হয়েছে। মাথায় তার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সে কি কথা, আবার খুন? হ্যাঁ, তবে আর বলছি কি? কি বলছো তুমি? দরজার দিকে তাকিয়ে দেখলো রিভু দাঁড়িয়ে আছে। রিভু খুব অবাক আর বলল, এ তো আজব জ্বালা। আচ্ছা, ডাক্তার চিহ্নিত করেছে বডিটা? হ্যাঁ। কোনটা? ওই বডিটাই যেটা আমি বিপুলের ভাবছিলাম। তাহলে এখন কি করবে? সেটাই তো ভাবছি। আর তখনই সুজয় বলে উঠল, আচ্ছা অর্জুন, এই সব কিছু এক সূত্রে বাঁধা নয় তো? সুজয়ের কথা শুনে অর্জুন আর রিভু দুজনেই একসাথে বলে উঠল, এক সূত্রে মানে? না, তুই প্রথম থেকে ঘটনাগুলো পরপর সাজা, তাহলেই বুঝতে পারবি। অর্জুন আর রিভু সুজয়ের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তখন সুজয় বলে উঠল, মনে কর অর্জুন, সোমরাজের কথা।
সোমার গলায় যে চিপ পাওয়া গেছে তার মধ্যে কিছু ছবি ছিল। সেই ছবি থেকেই প্রমাণিত হয়েছিল যে বিপুল তার বাবাকে খুন করেছে। কিন্তু তার সাথে আরো ছবি ছিল, মনে কর হাসপাতালের। তুই কোনোদিন ভেবে দেখেছিস হাসপাতালের ছবি সেই চিপে কেন ছিল? তারপর রিভু একটা সিডি নিয়ে এলো, সেখানে কিছু লোক কাজ করছিল। তাদের কাজ থেকেই বোঝা যাচ্ছে তারা ড্রাগের কাজ করছে। মুখে তাদের মাস্ক লাগানো ছিল, তবে তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছিল তারা ডাক্তার। এখন যদি এই বিচ্ছিন্ন ঘটনাগুলো এক সূত্রে বাঁধা হয়, তাহলে তোর এখন একটাই কাজ। তুই মনে কর যে হাসপাতালে আগুন লেগেছে, সোমার গলায় যে চিপ ছিল তাতে সেই হাসপাতালের ছবি ছিল। তাহলে এখন তোর বাকি যে দুটো হাসপাতালের ছবি চিপে আছে সেখানে খোঁজ খবর নেওয়া উচিত। আমার মনে হয় তাহলেই আসল সত্য প্রকাশিত হবে। তবে খুব সাবধান, আমরা জানি না তাদের কে বা কারা খুন করেছে। রাজু বলেছিল কিছু বাইরের দেশের লোক এসেছে। রাজুর খবর অনুযায়ী তারা নাইজেরিয়ার লোক। এখন তারা কোথায় আছে সেটাও খুঁজে বের করতে হবে। ঠিক বলেছিস সুজয়, চল রিভু, আমাদের বেরোতে হবে। এমন সময় অর্জুনের ফোনটা বেজে উঠল। দেখলো এসিপি স্যার ফোন করছে, তাই ফোন রিসিভ করতেই এসিপি স্যার বলে উঠলেন, হ্যালো, কি হলো অর্জুন? নতুন কোনো আপডেট? হ্যাঁ স্যার, ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। ডাক্তার বলেছে 7টা বডির মধ্যে একজনকে খুন করা হয়েছিল। সে কি? তা কার খুন হয়েছে সেটা জানতে পেরেছো? না স্যার, তবে কিছু ক্লু পেয়েছি। আমি সেগুলোই সমাধান করার চেষ্টা করছি। ওয়েল, ঠিক আছে, পরবর্তী পদক্ষেপ তুমি যা নিতে চাও নিতে পারো। আমার সম্পূর্ণ সাপোর্ট আছে। অল দ্য বেস্ট, আর সব কিছু আমাকে সময় মতো আপডেট দিও। ঠিক আছে স্যার, এখন আমি রাখছি। এরপর অর্জুন রিভুকে নিয়ে চলে যায়। চিপে যেসব হাসপাতালের ছবি ছিল সেই সব হাসপাতালে তারা যায়, কিন্তু হাসপাতালে গেলেই তো আর সেই ঘর খুঁজে পাবে না। কি বলবে তাদের? অনেক ভেবে RD হাসপাতালের সুপারের সাথে কথা বলে অর্জুন। অর্জুনের কথা শুনে এমন রুম হাসপাতালে আছে আর তাতে বেআইনি কাজ হচ্ছে সে কথা বিশ্বাস করে না। তাই হাসপাতাল সুপার অর্জুনকে নিয়ে হাসপাতালের সব ফাঁকা রুমগুলো, যেগুলো অনেকদিন যাবৎ বন্ধ আছে, সেই রুমগুলো দেখায়, কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না। এরপরের হাসপাতাল নিবেদিতা সুপার স্পেশালিটি। সেই হসপিটালে যায়, তবে সেখানেও সেই এক ঘটনা। সব কিছু একেবারেই স্বাভাবিক, কিন্তু কেন? এতটা স্বাভাবিক কিভাবে হতে পারে? সোমরাজ শুধু শুধু এই হাসপাতালের ছবি তুলে রাখবে কেন? কোনো কারণ নিশ্চয়ই আছে। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় একজন নার্স অর্জুনের সামনে একটা চিরকুট ফেলে দেয়। যদিও ব্যাপারটা অর্জুন অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছিল, নার্সকে দেখে অর্জুন বুঝতে পেরেছিল নার্স কিছু একটা বলতে চায়, কিন্তু সবার সামনে হয়তো বলবে না। তাই সকলের আড়ালে চিরকুট তুলে নিয়ে অর্জুন আর রিভু বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে চিরকুট খুলে দেখলো একটা ঠিকানা, সময় লেখা, আজ রাত 8টার সময় দেখা করবে। সেই মতো অর্জুন আর কিছু কথা না বলে সেখান থেকে চলে যায়। রাত ঠিক 8টার সময় নার্সের বলা ঠিকানায় অর্জুন আর রিভু এসে পৌঁছে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পায় একজন মহিলা তার সারা মুখে কাপড় জড়িয়ে এসে তাদের কাছে দাঁড়িয়েছে। অর্জুন তাদেরকে বলে উঠল, আপনার নাম কি, আর এইভাবে আমাদের এখানে ডাকলেন কেন? কিছু কি বলবেন? বলতে তো আমি চাই, আর সেই জন্যই আমি এখানে এসেছি, কিন্তু আমায় কথা দিন এসব কথা কাউকে বলবেন না, মানে আমার নাম প্রকাশে আনবেন না। যদি কথা দেন তাহলেই আমি সব কথা বলতে রাজি। অর্জুন কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আচ্ছা বেশ, আপনার নাম গোপনই রাখবো। আপনি বলুন, আপনি কি বলতে চান? এই ঘটনা আজকের না, বেশ কিছু মাস আগের ঘটনা। হাসপাতালে বেশ কিছু লোকজন আসতো, দেখে তো আমাদের দেশের বলে মনে হতো না। সে কি বিশাল চেহারা তাদের, গায়ের রং তেমন কালো। তারা কেন আসছে আমাদের হাসপাতালে? তারা তো রোগী না, না তাদের কোনো আত্মীয় স্বজন হাসপাতালে ভর্তি আছে, তাহলে কেন আসছে? সেই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। তবে দিনের পর দিন একই রকম ঘটনা ঘটার জন্য খেয়াল করলাম যারা আসছে আমাদের হাসপাতালে, তারা আমাদের হাসপাতালের বেশ বড় বড় ডাক্তারদের সাথে ঘন্টার পর ঘন্টা ধরে মিটিং করছে। কী বিষয়ে মিটিং করছে সেই সব জানি না,
আমার সেদিন নাইট ডিউটি ছিল। সেদিনই আমি দেখলাম হাসপাতালে বড় বড় বাক্স এলো। জিজ্ঞাসা করতেই এক ডাক্তার বলল ওষুধ আছে। তবে আমার মনে সন্দেহ হলো, এইভাবে রাতের অন্ধকারে গোপনীয়ভাবে ওষুধ আসছে কেন? সেই ডাক্তার বুঝতে পারলো আমার সন্দেহ হচ্ছে, হয়তো তাই আমাকে ধমক দিয়ে অন্য কাজ দিয়ে সেখান থেকে চলে যেতে বলল। আমি ওখান থেকে চলে গেলাম, তবে মনে মনে ঠিক করলাম এরা কেন এসেছে, কি করতে চাইছে সেই সব আমি খুঁজে বের করব। ধীরে ধীরে আমি খোঁজ খবর নিতে থাকি। তখন আমি বুঝতে পারি এরা ড্রাগের কাজ করছে, আর হাসপাতালে ড্রাগ রাখলে কারোর কোনো সন্দেহ হবে না। আপনি বিশ্বাস করবেন না, হাসপাতালের বেশ কয়েকটি রুমে তারা থাকে, একেবারে হোটেল রুমের মতো। আপনি দেখলে বুঝতেই পারবেন না ওটা হাসপাতালের কোনো রুম নাকি হোটেল রুম। তারা এখন কোথায় আছে? সেটা জানি না, তবে জিকে হাসপাতালে আগুন লাগার পর সবাই খুব ভয় পেয়ে যায়, তাই তারা এখন গা ঢাকা দিয়েছে। এখন তারা কোথায় আছে আমি জানি না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের কাছে সাহায্য করার জন্য। আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নেই। আচ্ছা বেশ, আপনি তাহলে সাবধানে যাবেন। হ্যাঁ, নিশ্চয়ই। এরপর সেই নার্স চলে যায়। নার্স চলে যাওয়ার পর অর্জুন আর রিভু সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এমন সময় অর্জুনের ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে একজন ব্যক্তি কি বলল তা শোনা গেল না। কিছু একটা কথা বলেই ফোন কেটে দিল। অর্জুন বারে বারে হ্যালো হ্যালো বলতে থাকে। অর্জুনকে এইভাবে কথা বলতে দেখে রিভু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। ফোন কাটার পরে রিভু বলে উঠল, কি হলো অর্জুনদা, তুমি এভাবে চিৎকার করলে কেন? কে ফোন করেছিল? সেটা তো আমি বুঝতে পারলাম না, তবে ওনার কথা শুনে আমি বেশ অবাকই হলাম। কি বললো? বলল দেশের সাথে বেইমানি করলে তাকে শাস্তি পেতেই হবে। কি? কে বললো এমন কথা? জানি না, বুঝতে পারছি না। অর্জুনদা, আমার মনে হচ্ছে এসবের পিছনে আবার অন্য কেউ আছে। যারা আগুনে পুড়ে মারা গেছে তারা যে ভালো মানুষ ছিল না, হয়তো এই ভিডিওর লোকগুলোই ছিল। তাদের গোপনে কেউ শাস্তি দিচ্ছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কে আছে সেটাই তো জানি না। তার উপর তার কি উদ্দেশ্য? কি করবে এখন? চল বাড়ি ফিরে যাই, অনেক রাত হয়েছে। এরপর রিভু আর অর্জুন বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে সুজয়ের ডাকে অর্জুনের ঘুম ভাঙে। কিরে, তোর ফোনটা কখন থেকে বেজে চলেছে, তুলছিস না কেন? হঠাৎ করেই এমন কথা শুনে অর্জুন ধরফড়িয়ে বিছানায় উঠে বসল। হাতে ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ওপাশের মানুষটি কি বলল সুজয় শুনতে পেল না, তবে অর্জুনের কথাগুলো শুনতে পেল। সেগুলো ছিল এমন। কি বলছেন? কোথায়, কখন, কিভাবে? আচ্ছা আমি আসছি। ফোন রাখতেই সুজয় বলে উঠল, কিরে, কি হয়েছে? এত চিন্তিত লাগছে কেন? কার ফোন ছিল? খুন হয়েছে একজন। সে কি, আবার খুন হলো? একজন নার্স। কাল যে নার্সের সাথে কথা হয়েছিল সেই নার্স নয় তো? হ্যাঁ, ওই নার্স। কে করলো সেটা কেউ জানে না, আমি হাসপাতাল যাচ্ছি। সাবধানে যাবি। এরপর অর্জুন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে। হাসপাতালে এসে জানতে পারে কাল রাতে বাড়ি ফেরার পথে কেউ নার্সকে খুন করার চেষ্টা করেছিল। প্রাণে বেঁচে গেলেও এখন পুরোপুরি কোমায় আছে। বাড়িতে তেমন কেউ নেই। সব শুনে অর্জুন মনে মনে বলল, তাহলে কি পুলিশকে সাহায্য করার জন্যই ওনার উপর হামলা হলো? কি করলো এমন কাজ? অর্জুনকে অন্যমনস্ক দেখে ডাক্তার বলে উঠল, কি হলো, কি ভাবছেন? বলছি ডাক্তার, ওনাকে কারা এখানে নিয়ে এসেছে? একজন অটো চালক। কোথায় আছে সে? ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। অর্জুন অটো চালককে দেখে তার দিকে এগিয়ে গেল। তারপর তাকে জিজ্ঞাসা করলো, কি নাম তোমার? আমার নাম রামু। তুমি কখন এইসব দেখেছো? স্যার, আমি তো ভোর 4টের সময় অটো নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তার ধারে ওই দিদিমণিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন কাছে দৌড়ে গেলাম, বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, সাড়া দিল না। তারপর অটোতে আমার জলের বোতল ছিল, দৌড়ে গিয়ে বোতল নিয়ে এলাম, চোখে মুখে জল ছিটিয়ে দিলাম। কিছুক্ষণ পর দিদিমণি একটু নড়ে উঠল, আমার দিকে তাকিয়ে শুধু একটা নাম বলল। কি নাম? অর্জুন সেনগুপ্ত। অটো চালকের কথায় অর্জুন অবাক হয়ে বলে উঠল,
আমার নাম অর্জুন সেনগুপ্ত। তাহলে দিদিমণি আপনার নামই বলেছিল। আমি তো দিদিমণিকে তারপরে এখানে নিয়ে এলাম। ডাক্তারবাবু আমাকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি শুধু দিদিমণিকে হাসপাতালে নিয়ে এসেছি। তারপর থেকে ডাক্তার আমাকে যেতে দেয়নি, বাড়িতে ফোন পর্যন্ত করতে দেয়নি। আমাকে যেতে দিন স্যার। অটো চালকের কথা শুনে অর্জুনের বিশ্বাস হলো, তাই ফোন নাম্বার নিয়ে তাকে চলে যেতে বলল। রামু অর্জুনকে নমস্কার করে চলে যায়। অর্জুন ডাক্তারকে জিজ্ঞাসা করে, কি বুঝলেন? জ্ঞান কখন আসবে? সেটা তো বলতে পারছি না, কোমায় আছে। তাই জ্ঞান আজও আসতে পারে, আবার নাও আসতে পারে। কাল আসতে পারে, তারপর আগামী 5-6 মাস নাও আসতে পারে। এটা সঠিকভাবে বলা যাবে না। আমরা তো চেষ্টা করছি, দেখি এবার কি হয়। আচ্ছা বেশ, কোনো খবর থাকলে আমাকে ফোন করবেন। হ্যাঁ অবশ্যই। আর ওনাকে একটু সাবধানে রাখবেন। বুঝতেই পারছেন খুনের কেস, তাই ওনাকে মারার জন্য আবার লোক আসতে পারে। তাও আমি 2জন কনস্টেবল পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। অর্জুন বেরিয়ে গেল। তারপর বেশ কিছুদিন আর কোনো খবর পাওয়া গেল না। এরপর একদিন হঠাৎ রিভু ফোন করে বলল, অর্জুনদা, রাজুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, কোথায় গেল রাজু? জানি না, তবে আজ দেখা করতে এসে রাজুকে ঘরে দেখতে পেলাম না, তাই তোমাকে ফোন করলাম। আশেপাশেও খোঁজ করলাম, কিন্তু তার কোনো খবর নেই। আমি বুঝতে পারছি না রাজু এখন কোথায় গেছে। আচ্ছা বেশ, আমি আসছি। এরপর অর্জুন সেই গোপন জায়গায় গেল যেখানে রাজুকে রাখা হয়েছিল। রিভুকে দেখে অর্জুন বলে উঠল, কি রে, খুঁজে পেলি? না, পাইনি। কোথায় গেল বলতো ছেলেটা? সেটাই তো বুঝতে পারছি না। আশপাশটা আমি ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু রাজুকে পাইনি। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। এখন কোথায় খুঁজি আমি ওকে? চলো একটু এগিয়ে আশপাশটা আরো ভালো করে খুঁজে দেখি। ঠিক আছে, চল। এরপর অর্জুন আর রিভু খুব ভালো করে চারপাশ খুঁজেও রাজুর কোনো খবর পেল না। তাই বাধ্যতায় তারা বাড়ি ফিরে গেল। পরের দিন একজন লোক অর্জুনকে ফোন করে আর বলে, হ্যালো, কে বলছেন? এটা কি অর্জুনের নাম্বার? ওপাশে অর্জুন ফোন রিসিভ করেই বলে উঠল, হ্যাঁ আমি অর্জুন বলছি। আপনি কে বলছেন? আসলে একজন আপনার নাম্বারটা দিল। তার অবস্থা খুবই খারাপ, সরকারি হাসপাতালে ভর্তি আছে। আপনি একটু তাড়াতাড়ি আসুন। আপনার সাথে ওই ব্যক্তি কিছু কথা বলতে চায়। তার নাম কি বলেছে? বলল তো রাজু। রাজুর নাম শুনে অর্জুন সঙ্গে সঙ্গে বলে উঠল, আচ্ছা আচ্ছা, আমি আসছি। এই বলে অর্জুন তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মিনিট 10 পরে সরকারি হাসপাতালে পৌঁছে অর্জুন এমার্জেন্সিতে খবর নিতেই রাজুর কথা বলে দেয়। সেদিকে অর্জুন ছুটে যায়। কেবিনের কাছে পৌঁছে অর্জুন দেখতে পায় রাজুর সারা শরীরে ব্যান্ডেজ, মাথায় খুব আঘাত পেয়েছে, অক্সিজেন চলছে, কথা বলার মতো অবস্থায় নেই। অর্জুন রাজুর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর রাজুর হাতে হাত রাখতেই রাজু চোখ খুলে তাকায়। অর্জুনকে সামনে দেখতে পেয়ে কিছু কথা বলার চেষ্টা করলো, কিন্তু ডাক্তার বারে বারে রাজুকে কথা বলতে মানা করছিল। কিন্তু তাও রাজু নিজের অক্সিজেন মাস্ক খুলে বলতে শুরু করলো, তোর কথা আমি শুনিনি, তাই আজ আমার এমন অবস্থা। আমার হাতে আর বেশি সময় নেই রে। তুই ওদের ছাড়বি না, কথা দে, ছাড়বি না। ঠিক আছে, তুই আগে সুস্থ হয়ে যা, তারপর দেখা যাবে। কথাটা বলার সাথে সাথেই রাজু একেবারে চুপ হয়ে যায়। অর্জুন তা দেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। রাজুর নাম ধরে অনেকবার ডাকে, কিন্তু রাজুর আর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ডাক্তার রাজুর হাতের পালস চেক করে বলল, রাজু আর বেঁচে নেই। কথাটা শুনে অর্জুনের খুব খারাপ লাগে। খবর পেয়ে সুজয়, ছোটু আর রিভু হাসপাতালে রাজুকে দেখতে আসে। তারপর অর্জুন রাজুর মৃতদেহ সৎকার করে। এই ঘটনায় সবার খুব মন খারাপ হয়ে যায়। এর 5 দিন পর একজন পুলিশ অফিসার অর্জুনকে ফোন করে বলে, হাই রোডে একটা লরি পাওয়া গিয়েছে, আর সেই লরির মধ্যে অনেকগুলো লাশ উদ্ধার করা হয়েছে, প্রায় 9টা বডি। খবর পেয়ে অর্জুন সেখানে যায়।
আর দেখতে পায় অনেকগুলো বডি সেই লরির মধ্যে আছে। সেখানে বেশ কয়েকটি লাশ দেখেই বোঝা যাচ্ছিল তারা আমাদের দেশের নয়। আরও খবর নিয়ে জানতে পারে তাদের মধ্যে কিছু নামকরা শহরের বড় বড় ডাক্তারের মৃতদেহ আছে। তাদের দেখে সবাই খুব অবাক, ডাক্তারের মৃতদেহ এখানে কেন? মিডিয়ার লোক প্রশ্ন করে, কিন্তু অর্জুন কোনো উত্তর দেয় না। এসব দেখে অর্জুনের মনে পড়ে সেই নার্সের কথা। মনে মনে বলে উঠল, তাহলে কি এরা সেই লোক যাদের নার্স দেখেছিল, কিন্তু তাদের মারল কে? কে আছে এই সবের পেছনে? এমন সময় অর্জুনের ফোনটা আবার বেজে উঠল। কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে ধরতেই সুজয় বলে উঠল, টিভিতে এইসব কি খবর দেখাচ্ছে? মোটা বডি পাওয়া গেছে, কি সব হচ্ছে অর্জুন? তুই ফোন রাখ, আমি পরে তোর সাথে কথা বলছি। অর্জুনের কথা শুনে সুজয় ফোন রেখে দেয়। কিছুক্ষণ পর আবার ফোনটা বেজে উঠলে অর্জুন নাম না দেখেই ফোন রিসিভ করে বলে উঠল, বললাম তো সুজয়, আমি পরে ফোন করছি। ফোনের ওপাশ থেকে তখন একজন কিছু কথা বলে উঠল। কথাগুলো ছিল এমন, আজ রাত 9টায় সে সামনে আসবে যে আছে এসব ধ্বংসলীলার পেছনে, তাই প্রেস মিটের ব্যবস্থা করুন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আসবে মিস্টার সিক্রেট। কথাটি শুনে অর্জুন বলে উঠল, আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? উত্তর দিন। ওপাশের মানুষটি তখন ফোনটি কেটে দিয়েছে। অজ্ঞাত ব্যক্তি কে, তিনি কি বলতে চাইছেন সেই ব্যাপারে কিছুই পরিষ্কার নয়। অর্জুন কি করবে কিছুই বুঝতে পারছে না। শেষে সিদ্ধান্ত নিল এসিপি স্যারকে সবটা জানাবে। সেই মতো অর্জুন বেরিয়ে পড়ল এসিপি স্যারের সাথে দেখা করতে। এসিপি স্যারকে যখন সমস্ত ঘটনা অর্জুন বলল, তখন এসিপি স্যার বললেন, হ্যাঁ, আমাকেও কেউ একজন ফোন করেছিল, বলেছে প্রেস মিটের ব্যবস্থা করতে। সে লাইভে এসে নিজের পরিচয় দেবে। তাহলে স্যার কি করা যায় বলুন তো? আমি বলি কি, মিডিয়ার লোকজনকে খবর দাও, আর সবাইকে খুব ভালো করে বলে দিও যে ক্যামেরা নিয়ে আসা যাবে না, শুধুমাত্র অডিও রেকর্ড করা যাবে। সব ব্যবস্থা করতে বলো। ঠিক আছে স্যার। এই বলে অর্জুন চলে যায়। রাত 8টার সময় মিডিয়ার লোকজন উপস্থিত প্রেস মিটের জন্য। চারিদিকে অনেক লোক, সবাই অধীর আগ্রহে বসে আছে। কখন সেই মিস্টার সিক্রেট সবার সামনে আসবেন সেই অপেক্ষায়। সামনের লম্বা চেয়ারে বসে আছেন বড় বড় সব পুলিশের লোক। তাদের মধ্যে আছেন পুলিশ কমিশনার, ডিজিপি স্যার, এডিজি স্যার, ডিআইজি স্যার, এসিপি স্যার, অর্জুন, সাথে মিডিয়ার লোকজন। এমন সময় সে ঘরের মধ্যে প্রবেশ করল খাদ্যমন্ত্রী শিশির সেনগুপ্ত। শিশির বাবুকে দেখে সবাই চমকে উঠল। কি দেখছে তারা? এটা কি সত্যি না কোনো স্বপ্ন? যে শিশির বাবুকে আমরা সকলে মৃত দেখেছি, যার মৃত্যু আমাদের সকলের সামনে হয়েছে, সেই শিশির বাবু এখন আমাদের সামনে জলজান্ত হেঁটে আসছেন। এটাও কি সম্ভব? তিনি আমাদের সকলের সামনে এসে দাঁড়ালেন আর বললেন, কি দেখছেন আপনারা? ভাবছেন এটা সত্যি না স্বপ্ন, তাই তো? তাহলে আমি আপনাদের সমস্ত ঘটনাটা বলতে চাই। এটা সত্যি, আপনারা যা দেখছেন তা সবটাই সত্যি ঘটনা। আমি জীবিত আছি, আর কেন আছি, কিভাবে আছি, সব ঘটনা আজ আমি আপনাদের সামনে বলবো। আর ওটাও সত্যি ছিল যে আপনারা আমার মৃত্যু দেখেছিলেন, কিন্তু এর পেছনে একটা আলাদা ঘটনা আছে, আর সেই ঘটনাটাই আজ আমি আপনাদের বলবো। আমার যে মৃত্যুর আশঙ্কা আছে এ কথা আমি আগেই জানতাম। সেই খবর আমাকে দিয়েছিল মিস্টার সিক্রেট। আমি বিশ্বাস করিনি, কিন্তু উনি আমাকে একটা সুযোগ দিতে বলেন। তিনি বলেন যে সামনে আমার স্টেজ শো আছে, সেখানেই আমাকে খুন করা হবে। উনি আমাকে স্টেজ শো ক্যান্সেল করতে বলেন, কিন্তু আমি রাজি হইনি। তখন উনি সেই স্টেজ শোয়ের দিন আমাকে কিডন্যাপ করেন, আর আমার জায়গায় অন্য একজনকে সেই স্টেজ শোতে ওঠানো হয়। যে ব্যক্তিকে স্টেজে ওঠানো হয়েছিল তাকে একেবারে আমার মতন করেই তৈরি করা হয়। লোকে দেখে বুঝতে পারে না ওটা আমি না অন্য কেউ।
স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে তার উপর গুলি চলে, সে মারা যায়। মিস্টার সিক্রেট বলেন ভালো কাজ করার জন্য এমন অনেক মানুষের জীবন বলি দিতে হয়। সেসব ব্যাপারে আমি কিছুই জানতাম না, জানলে আমি কিছুতেই রাজি হতাম না। পরে যখন জানতে পারি তখন আমার খুব খারাপ লাগে। এতদিন আমি ওনার হেফাজতেই ছিলাম। সেই সময় একজন সাংবাদিক মহিলা প্রশ্ন করে উঠল, কি বলছেন আপনি এসব কথা? ঠিক বলছি আমি। আর আপনারা হয়তো জানেন আমাকে মারার পেছনে আমার ছেলে দায়ী ছিল, আর সেও তার শাস্তি পেয়েছে। মিস্টার সিক্রেট বিপুলকে শাস্তি দিয়েছেন। শহরে কিছুদিন আগে একটা হাসপাতালের মধ্যে আগুনে পোড়া কতগুলো বডি পাওয়া গিয়েছিল। সেই আগুন মিস্টার সিক্রেট লাগিয়েছিলেন, আর তারই মধ্যে বিপুল মারা গেছে। তারপর লরির মধ্যে যে লাশগুলো উদ্ধার করা হয়েছিল তাদেরকেও মিস্টার সিক্রেটই শাস্তি দিয়েছেন। আপনি ওনাকে দেখেছেন? কে মিস্টার সিক্রেট? না, আমি ওনাকে দেখিনি। উনি কোনোদিনই আমার সামনে আসেননি। যখনই আমার সামনে এসেছেন তখনই ওনার মুখে মাস্ক ছিল, যার জন্যে আমি ওনার মুখ দেখতে পাইনি। ওনার উদ্দেশ্য কি? এভাবে নিজের হাতে কেউ আইন তুলে নিতে পারে না? হ্যাঁ জানি এইভাবে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না, কিন্তু অনেক সময় আইন উপযুক্ত শাস্তি দিতে পারে না, আর তখনই এরকম কিছু মানুষের দরকার হয়। মিস্টার সিক্রেট তেমনই একজন। আপনারাই বলুন না, যাদের মিস্টার সিক্রেট খুন করেছেন তাদের যদি পুলিশের হাতে তুলে দেওয়া হতো তাহলে তারা কোনো না কোনো উপায়ে আবার জেল থেকে বেরিয়ে যেত, কারণ তাদের কাছে অর্থ আছে, পাওয়ার আছে। তারা আবার বাইরে বেরিয়ে সমাজের অনিষ্ট করার চেষ্টা করত। তাই আমার মতে মিস্টার সিক্রেট যা করেছেন সবটাই উচিত কাজ করেছেন। আর এরকম মিস্টার সিক্রেট আমাদের একটা দুটো দরকার, যাদের আদালতে একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কিন্তু মিস্টার সিক্রেট বলেছিলেন আমাদের সকলের সামনে আসবেন, কিন্তু তিনি এলেন না কেন? উনি যখন কথা দিয়েছেন তখন উনি আসবেন। আর এমন সময় ঘরের সমস্ত আলো নিভে যায়, শুধু একটা আলো জ্বলে ওঠে, যেখানে বোঝা যাচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যায়নি, শুধু তার ছায়া দেখা যাচ্ছে। ঘরের পরিবেশ তখন একেবারেই শান্ত, আর তারই মাঝে কেউ একজন বলে উঠলেন, নমস্কার, আমি মিস্টার সিক্রেট। এতক্ষণ আপনারা শিশিরবাবুর মুখে সবটাই শুনেছেন। আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন। আপনি নিজের হাতে সব আইন কেন তুলে নিয়েছেন? হ্যাঁ, আইন হাতে তুলে নিয়েছি। তার কারণ যাদের আমি মেরেছি তারা সমাজের জন্য খারাপ, তারা সমাজের জন্য পচে গিয়েছিল। আর পচে যাওয়া জিনিস বেশি দিন রাখলে আশেপাশের ভালো জিনিসও খারাপ হয়ে যাবে। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই তাদের সরিয়ে দিয়েছি। আর আমি মনে করি আমি যা করেছি তা মানুষের ভালোর জন্য করেছি। এই রকম নর্দমার কীটদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই তাদের সরিয়ে দেওয়াই সঠিক মনে করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ড্রাগের নেশা ধরিয়ে দিচ্ছিল। আমরা আপনাকে দেখতে চাই, সমাজের মানুষ আপনাকে দেখতে চায়। আপনি আমাদের সামনে আসুন। আপনি কে সেটা আমাদের জানা দরকার। না, আমি নিজেকে প্রকাশিত করতে চাই না। মানুষের মনে একটা ভয়ের রেশ দরকার, যে ভয়ের জন্য মানুষ অন্যায় করতে ভয় পাবে। তারা ভাববে কোনো অন্যায় করলে মিস্টার সিক্রেট চলে আসবে শাস্তি দেওয়ার জন্য। তাই আমি সকলের সামনে আসতে চাই না। এইভাবেই সকল অপরাধীদের আমি শাস্তি দেব। আর তারপরে ঘরের আলো জ্বলে ওঠে। সবাই বুঝতে পারে মিস্টার সিক্রেট চলে গিয়েছেন। উনি ওনার দায়িত্ব পালন করেছেন। আবার কেউ অন্যায় করলে মিস্টার সিক্রেট আবার আসবেন। মিডিয়ার মুখে আর কোনো প্রশ্ন নেই, সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। প্রেস মিটের পর সবাই বাড়ি ফিরে গিয়েছে। প্রেস মিটের মিস্টার সিক্রেটের যে অডিওটা রেকর্ড হয়েছিল, এই অডিওটা টিভিতে দেখানো হয়েছে। সবাই সেই রেকর্ড শুনেছে। মিস্টার সিক্রেট সাধারণ মানুষের কাছে হিরো হয়ে উঠেছেন, কিন্তু মিস্টার সিক্রেট কে, কেমন দেখতে, সে নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক কৌতূহল। অনেক মানুষ ভাবে তিনি সত্যি ভগবান, যে অন্যায়ের শাস্তি আমরা দিতে পারি না, সেই শাস্তি মিস্টার সিক্রেট দিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় মিস্টার সিক্রেটকে নিয়ে অনেক খবর বের হয়েছে। সুজয় সেই খবর শুনেছে। অর্জুনের কাছে এসে সুজয় বলে উঠল, আচ্ছা অর্জুন, তুই তো ওখানে ছিলি, তুই মিস্টার সিক্রেটকে দেখিসনি? আরে আমি কি করে দেখবো?
আর শুধু আমি কেন, কেউ দেখেনি মিস্টার সিক্রেটকে। সত্যি বলছিস? কেউ দেখেনি মিস্টার সিক্রেটকে? হ্যাঁ, সত্যি কথাই তো বলছি। তাহলে আমি বলছি, আমি দেখেছি মিস্টার সিক্রেটকে। আচ্ছা, মিস্টার সিক্রেট কাউকে দেখা দিল না, তোকে দেখা দিল? তাহলে বল, কে মিস্টার সিক্রেট? সে দেখতে কেমন? আচ্ছা বেশ, তাহলে আমি তোকে দেখিয়ে দিচ্ছি। তারপর অর্জুনকে সুজয় নিয়ে যায় একটা আয়নার সামনে। আয়নার দিকে আঙুল দেখিয়ে সুজয় বলে উঠল, ভালো করে দেখ মিস্টার সিক্রেটকে দেখা যায় কিনা। অর্জুন আয়নায় নিজেকে দেখে বলে উঠল, কি জাদা বলছিস তুই? মিস্টার সিক্রেট কোথায়? আমি যা বলছি তা তুই খুব ভালো করেই বুঝতে পারছিস। মিস্টার সিক্রেট সবাইকে ফাঁকি দিতে পারলেও সুজয়কে ফাঁকি দিতে পারবে না। কি বলিস? সে তো বলা যাবে না, হাইলি সাসপিশিয়াস। ওদের দুজনের খুশিতে ডায়মন্ডও সামিল হলো। নিজের উপস্থিতি বোঝাতে এসে ডেকে উঠল। সুজয় আর অর্জুন তার দিকে তাকিয়ে আবার হেসে উঠল। এরপর কেটে গিয়েছে বেশ কিছু মাস। শহরে তেমন আর অন্যায়ের কথা শোনা যায়নি, তবে ইদানিং আরেকটি ঘটনা ঘটেছে, যা হলো 18-20 বছরের মেয়েরা বাড়ি থেকে বের হচ্ছে কিন্তু বাড়ি ফিরছে না। তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। উপরন্তু সিসিটিভি ফুটেজ দেখে বোঝা গিয়েছে মেয়েরা সবাই নিজের ইচ্ছেতেই গাড়িতে উঠেছে, কোনো রকম কেউ জোরও করেনি। গাড়ির নাম্বার থেকে গাড়ির খোঁজ করা হয়েছে, কিন্তু নাম্বার ভুল, তাই মেয়েগুলোকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। পুলিশের ওপরতলা থেকে নিচের তলা সবাই এই কাজে নিযুক্ত, কিন্তু এর জন্য কোনো সুরাহা করতে এখনো পর্যন্ত পারেনি। পুলিশ ডিপার্টমেন্ট খুবই চাপে আছে। মিস্টার সিক্রেট কি তবে আবার ফিরে আসবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে? কি বলেন আপনারা? এতক্ষণ শুনছিলে তোমরা লেখিকা মৌ রুই দাস ও ঝর্ণা রুই দাসের কলমে মাকড়সার জাল গল্পটি। গল্পের কথকের ভূমিকায় ছিল সাধ্যায়। গল্পটির অন্যান্য চরিত্রে আছে পার্থসারথী, দেবদাস, ঋতদীপ, সৈকত, তনয়, অতনু, শ্রাবণী, রুদ্রদেব, সুমনা, সুদীপ, ডোনা, অরূপ। গল্পটির নাট্যরূপ করেছে মৌ। গল্পটির পোস্টার ডিজাইন করেছেন শ্রাবণ্য দে, স্ক্রিবলিং মাইন্ড। সাউন্ড ডিজাইন করেছেন বিশ্বদীপ বিশ্বাস। ভিডিও গ্রাফিক্স করেছেন চঞ্চল রুই দাস। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবে, সাথে গল্পটির ব্যাপারে তোমাদের মতামত জানাতে ভুলবে না। তোমাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণের জন্য শুনতে থাকো ফিকশন হরর স্টোরিজ চ্যানেলের গল্প। ফিরে আসবো পরবর্তী কোনো গল্পে। শুভরাত্রি।